এটা রেকর্ড করে দিচ্ছি, তুমি পরে দেখে দেখে অঙ্কটা করে ফেলো। আচ্ছা, সঞ্জিতা যেহেতু রেকর্ড দিয়েছে, তাহলে সঞ্জিতা না আসলে আমরা শুরু করতে পারি। আমরা 4 নাম্বার পর্যন্ত অঙ্ক করে ফেলেছি। অঙ্কগুলো একটু অন্যরকম, কিন্তু তারপরেও করতে গিয়ে দেখো তোমাদের খুব কঠিন লাগার কথা না। আর তাছাড়া আমাদের সঙ্গে আশরাফ আছে যে আগের আলোচনাগুলো করেনি। তো এবার দেখো, আজকে আমি যে 5 নাম্বার অঙ্কটা তোমাদেরকে করাবো, 4 নাম্বার পর্যন্ত আমরা অঙ্ক করে ফেলছি গত ক্লাসে। আজকে 5 নাম্বার অঙ্কটা যখন আমি করবো, তখন তোমরা দেখবা আমি কিভাবে ডাটাগুলোকে সুন্দর করে খাতায় তুলছি এবং এরপর একটা একটা করে রিকোয়ারমেন্ট আমি সমাধান করছি। এই 5 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের সবগুলোই সালের অঙ্ক। এটা কোন সালের, সালটা এখানে লেখা হয়নি, এখানে সালটা লেখা হয়নি, এটাও সালের কোশ্চেন। তবে চলো আমি কোশ্চেনটা কিভাবে সলভ করবো আমি তোমাদেরকে দেখাই। আমি 5 নাম্বার কোশ্চেনটা কপি করে নিলাম, নিচে নিয়ে আমি অঙ্কটা তোমাদেরকে সলভ করছি। দেখো, এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে প্রশ্নটা পড়ে তুমি সুন্দর করে তোমার ডাটাগুলোকে খাতার সামনে উপস্থাপন করতে পারো কিনা। কারণ ডাটা দেখে অঙ্কের পরিকল্পনা করতে হয় যে আমি কিভাবে অঙ্কের জবাবটা দেব। অঙ্কের ডাটা দেখে অঙ্কের পরিকল্পনা করতে আমি কিভাবে জবাবটা দেবো, সেই জন্য আগে কি কি দেওয়া আছে সেগুলো চলো আমরা সুন্দর করে একটা একটা করে দেখে আগে তুলে নেই। তবে আমরা আশা করব যে আমরা যেন সেলস ইউনিটটা পাই, সেলিং প্রাইসটা পাই, ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা পাই, আর ফিক্সড কস্টটা টোটালে পাই। এই চারটা আইটেম যদি আমরা পেয়ে যাই, তাহলে তো আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। এই চারটা ডাটা পাইলে আমরা সবকিছুই অ্যান্সার করতে পারি। দেখো, এখানে আমাদের অঙ্কের মধ্যে বলছে যে থিয়েটার কোম্পানি হ্যাজ অ্যানালাইজড the cost of producing and selling 5000 units of its sold product to be as follows. তাহলে দেখো, ওনারা কিন্তু আমাদের সেলস ইউনিটটা 5000 বলে দিয়েছে। এই যে এখানে সেলস ইউনিটটা যে 5000, এটা কিন্তু আমরা এখানেই পেয়ে গেছি একদম শুরুতেই, যে সে তার 5000 ইউনিট উৎপাদন করে এবং বিক্রয় করে। মার্জিনাল কস্টিং এর একটা বড় অ্যাজাম্পশন হলো যে এখানে যতগুলো মাল উৎপাদন হয় ততগুলো মালই বিক্রয় হয়ে যায়, এটাই ধরে নেওয়া হয়। তার মানে আমরা 5000 মাল উৎপাদন করে আমরা 5000 মালই বিক্রয় করে দেব। তাহলে চলো আমরা প্রথম ডাটাটা পেয়ে গেছি, সেলস ইউনিট লিখে দেই। হিয়ার সেলস ইউনিট সমান সমান 5000, সেলস ইউনিট সমান সমান 5000। আচ্ছা, এবার দেখো এখানে যে খরচগুলো বলছে, যত খরচগুলো বলছে, আমি তোমাকে বলছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ। আসলে ভালো করে শুনো, এই খরচটা জন্মগতভাবেই ভেরিয়েবল, এই খরচটা জন্মগতভাবেই ভেরিয়েবল। কারণ মাল যত বানাবা ম্যাটেরিয়ালও তত লাগবে। কি বলছি বুঝেছো? জি। তারপরে ডাইরেক্ট লেবার খরচ, এটাও জন্মগতভাবে ভেরিয়েবল, কারণ মাল যত বেশি বানাবা লেবার খরচও তত বাড়বে। আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটার গায়ে তো ভেরিয়েবল লেখাই আছে, তাহলে এটাও ভেরিয়েবল। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা ফিক্সড। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটাও ভেরিয়েবল। আর ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা ফিক্সড। এখন তুমি চিন্তা করো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু খরচগুলোকে সবসময় এভাবে জানতে চাই যে ভেরিয়েবল কস্টটা জানতে চাই পার ইউনিটে, আর ফিক্সডটা জানতে চাই টোটালে। তাই এখানে যে দুটো ফিক্সড আছে, এই দুটো 30,000 আর 15,000, 45,000 যোগ করলে পাবো আমরা। তো তার মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের এই ডাটা থেকে কিন্তু আমরা আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা পেয়ে যাচ্ছি। আর নীল করে রাখছি যে এই জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই চারটা ভেরিয়েবল কস্ট যোগ করে যদি আমি 5000 দিয়ে ভাগ করি, তাহলে কি স্মৃতি আমি ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা পেয়ে যাব না? ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ঠিক। আমাদের কিন্তু ভেরিয়েবল কস্টটা সবসময় আমরা পার ইউনিটে জানতে চাই। আমি যদি এখন এই সবগুলা ভেরিয়েবল কস্টকে যোগ করে যদি আমি এখন এটাকে 5000 দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা পেয়ে যাব না বলো তো?
জি স্যার। তাহলে চলো আমরা 26 ডাটার টাকা। মধ্যে লিখে আমরা ডাটাগুলোর মধ্যে লিখে ফেলি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট লিখে আমি একটা এভাবে কলম দিলাম, কলম দিয়ে আমরা এই কাজটা করে ফেলি। সবকিছু যখন সাজায় গুছাই করি, এটাও সাজায় গুছাই করি, আমরা সব ভেরিয়েবল কস্ট গুলোকে এখন এখানে লিখবো, সবগুলো ভেরিয়েবল কস্টকে আমরা এখানে লিখবো। ভেরিয়েবল কস্ট আর এটা হচ্ছে টাকা, আমরা সবগুলা ভেরিয়েবল কস্টকে এখানে লিখবো যেগুলোকে আমরা উপরে দেখে রাখছি। দেখো প্রথমে ম্যাটেরিয়াল কস্ট, দেখো আমাদের ম্যাটেরিয়াল কস্ট এখানে দেওয়া ছিল ৬০,০০০, লিখে দাও ৬০,০০০। এরপর আসো লেবার কস্ট, দেখো আমাদের লেবার কস্ট এখানে দেওয়া ছিল ৪০,০০০, লিখে দাও ৪০,০০০। এরপর দেখো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ছিল ২০,০০০, ওই যে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ২০,০০০, লিখে দাও। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডটা ২০,০০০। এবার দেখো ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ১০,০০০, লিখে দাও ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটার পরিমাণটা ছিল আমাদের ১০,০০০। এবার সবগুলা যোগ করলে আমরা টোটাল ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব ১,৩০,০০০। এটাকে আমরা বলবো টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট ১,৩০,০০০। আর এবার আমরা এটাকে ৫,০০০ দিয়ে ভাগ করলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। এই যে লিখে দিলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এখন আমরা বের করে ফেলবো, আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করে ফেলবো এটাকে ভাগ করে। ২৬ টাকা। দেখো আমরা ১,৩০,০০০ কে ৫,০০০ দিয়ে ভাগ করে দেব। আমরা ১,৩০,০০০ কে ৫,০০০ দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিটে চলে আসবে 26। কত আসে? ২৪, 26। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা আমাদের অঙ্ক থেকে আমরা সেলস ইউনিটটা পেয়েছি, আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট এই যে রেডি করে ফেললাম। আর এখানে আমাদের দুইটা খরচ আছে, ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে চলো আমরা ফিক্সড কস্টটাও বের করে ফেলি। আমরা ফিক্সড কস্টটাও বের করে ফেলবো, আমরা ফিক্সড কস্টটাও বের করে ফেলি। এখানে ফিক্সড কস্ট আমাদের মাত্র দুইটা আইটেম আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখো আমাদের এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে ৩০,০০০ টাকা। তাই এই যে দেখো বসাই দিলাম ৩০,০০০ টাকা। আর আরেকটা ফিক্সড আছে,
দেখো ওই যে বলছে ওনারা ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে, ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে হচ্ছে তোমার 15,000 টাকা। স্যার এগুলো কি টেবিল করার দরকার আছে নাকি আমরা যদি সরাসরি অ্যামাউন্ট গুলোকে কাউন্ট করে ফেলি সেক্ষেত্রে কি প্রবলেম হবে? তাও করতে পারো 15,000। যেহেতু একটা টাইটেল দেওয়া হচ্ছে, টাইটেল এগেইনস্টে আমি অঙ্ক অ্যামাউন্ট গুলো শুধু লিখে নিলাম। এবার আসো আমরা এটাকে যোগ করে দেই, তাহলে আমাদের টোটাল ফিক্সড কস্টটা বের হয়ে যাবে। আমাদের টোটাল ফিক্সড কস্টটা চলে আসবে 45,000 টাকা। তোমরা দেখো আমি কিন্তু সবকিছুই ডাটা বের করে ফেলছি। সেলস ইউনিট পেয়ে গেছি, ভেরিয়েবল কস্ট পার ইউনিট পেয়েছি, ফিক্সড কস্ট টোটালটাও পেয়েছি। খালি একটা জিনিস নাই, সেটা হচ্ছে সেলিং প্রাইস। কিন্তু ওনারা আমাদের মূল ডাটার মধ্যে সেলিং প্রাইসটা যদি নাও বলে, রিকোয়ারমেন্ট 1 এর মধ্যে কিন্তু ওনারা একটা সেলিং প্রাইস বলে দিয়েছে 38 টাকা 50 পয়সা। দেখছো, ওনারা বলেছে কম্পিউট দ্য নাম্বার অফ ইউনিট টু ব্রেক ইভেন at a per unit sales price of টাকা 38 টাকা 50 পয়সা। যদি পার ইউনিট সেলিং প্রাইস 38 টাকা 50 পয়সা হয়, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটটা বের করো। এটা ছিল আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট। ভালো করে খেয়াল করো, ওনারা কিন্তু বলে দিয়েছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করো। এই দেখো, কম্পিউট দ্য নাম্বার অফ ইউনিট টু ব্রেক ইভেন, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট বের করো। যদি আমাদের সেলিং প্রাইস পার ইউনিট হয় 38 টাকা 50 পয়সা, তাই যেহেতু 1 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে ওনারা সেলিং প্রাইস বলছে, সেই জন্য আমরা আমাদের এবার জবাবটা দেওয়ার সময় ডাটার মধ্যে আর কিছু না করে আমরা রিকোয়ারমেন্ট 1 লিখে তার মধ্যে আমরা যা কাজ করব। রিকোয়ারমেন্ট 1 আগে লিখে নেই। দেখো রিকোয়ারমেন্ট 1 এর মধ্যে কিন্তু ওনারা আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছিল, সেই ইনফরমেশনটা আমরা আগে তুলে নেই। রিকোয়ারমেন্ট 1 এর মধ্যে ওনারা একটা ইনফরমেশন আমাদেরকে দিয়েছিল, সেই ইনফরমেশনটা আগে তুলে নেই। ওনারা বলেছিল যে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট হবে 38 টাকা 50 পয়সা। দেখছো, ওনারা কিন্তু বলে দিয়েছিল আমাদের সেলিং প্রাইস পার ইউনিট হবে 38 টাকা 50 পয়সা। এই যে দেখছো, তাহলে আমরা এখানে তুলে নিই হিয়ার সেলিং প্রাইস পার ইউনিট সমান সমান টাকা 38.50। সেলিং প্রাইস পার ইউনিট সমান সমান টাকা 38.50। আচ্ছা এখন বলো তো, সেলিং প্রাইস পার ইউনিট যদি 38 টাকা 50 পয়সা হয়, তাহলে আমাদের সিএম পার ইউনিটটা কত হবে? সিএম পার ইউনিটটা কি সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বিয়োগ করে না বের করা হয়? এটা খেয়াল আছে তোমাদের? সেলিং প্রাইস পার ইউনিট 38 টাকা 50 পয়সা থেকে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 26। যদি আমি 26 বাদ দিয়ে দেই, এই তবেই না আমি আমাদের সিএম পার ইউনিটটা পেয়ে যাব। দেখো তো কত হয় সিএম পার ইউনিট? 12 টাকা 50 পয়সা। জি স্যার। তাহলে আমরা কিন্তু সিএম পার ইউনিটটা পেয়ে গেলাম 12 টাকা 50 পয়সা। ওনারা আমাদেরকে বের করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। তাহলে চলো উই নো আশরাফ, তোমার কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটের সূত্রটা কি মনে আছে? জি স্যার। ইউনিট কস্ট ডিভাইডেড বাই সিএম। সিএম পার ইউনিট। জি, সিএম পার ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট যখন আমাকে ইন ইউনিট বের করতে বলবে, তখন আমাদের সূত্রটা হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। তখন আমাদের সূত্রটা হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। আমরা লিখে দেই সূত্রটা। আমরা এখানে তখন লিখে দিব ফিক্সড কস্ট divided by CM per unit. Fixed cost divided by CM per unit. ভালো করে মনোযোগ দিয়ে দেখো কিন্তু আশরাফ,
কারণ আমি আজকে যে জি, স্যার। অঙ্কটা করছি 5 নাম্বার, এই অঙ্কটার মতো অনেকটা একই রকম অঙ্ক হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। যে অঙ্কটা এখন আমি করাচ্ছি 5 নাম্বার, এই 5 নাম্বার জি। অঙ্কটার মতো অনেকটা একই রকম অঙ্ক হচ্ছে 6 নাম্বার। তাই 6 নাম্বার অঙ্কটা কিন্তু আমি তোমাদেরকে বাসায় করার জন্য দিব, বুঝছো? যতটুকু পারো করবা, ওকে স্যার। যতটুকু পারো করবা। অনেকটা এই অঙ্কটার মতো, মানে একই রকম অঙ্ক একটা করে দেওয়ার পর যদি আমাদের সামনে চলে আসে আমি সেটা বাড়ির কাজ দিব। আর নিচের দিকে, ওকে পরের স্যার। দিকে এমন অনেক অঙ্ক আছে যেগুলো আমাকে করাই দিতে হবে না, কারণ ওরকম অঙ্ক আমি মধ্যে অনেক করিয়েছি। সেগুলো তখন আমি খালি করে দিলে ওরা করতে পারবে, তোমাকে আমি বুঝাই দিতে পারবো। একটা অঙ্ক তোমাকে ওইভাবে বুঝাই দিলে পরেরগুলো তুমি তখন নিজে নিজে করতে পারবে। বাট এই যে অঙ্কটা আমি জি আজকে স্যার, করছি, একা হ্যাঁ, প্র্যাকটিস না এই করা পর্যন্ত স্যার এটা হচ্ছে না, হ্যাঁ কনফিডেন্ট আসছে না। আসবে না। এই যে অঙ্কটা আজকে আমি করছি, এই অঙ্কটার মতো অনেকটা হচ্ছে অঙ্কটা 6 নাম্বার অঙ্কটা। তাই এই অঙ্কটা ভালো করে মনোযোগ দিয়ে বোঝো, তাহলে তুমি 6 নাম্বারটা নিজে নিজে করতে পারলে তোমার কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, এবার এই যে আমি সূত্রটা লিখলাম সিএম পার ইউনিট, এবার এখানে মানটা বসায় দেয়। সঞ্জিতা কি আসছো? না আসে নাই আপু। আসলে না। আচ্ছা, এবার এখানে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ ছিল 45,000 টাকা। দেখো আমাদের ফিক্সড কস্ট ছিল 45,000, আর আমাদের সিএম পার ইউনিট ছিল 12.5। 12.5। তাহলে এখন 45,000কে যদি 12.5 দিয়ে ভাগ করা হয়, তাহলে কিন্তু আমরা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট প্রথম অ্যানসারটা পেয়ে যাব। কত আসে জি দেখো তো স্যার, ভাগ করলে? 3600, 3600। 3,600 ইউনিটস, এটাই আমাদের অ্যানসার। তার মানে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যানসারটা বের হয়ে গেল। দেখো ওনারা আমাদের কোশ্চেনের মধ্যে যে 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যানসারটা দিয়ে দিয়েছে 3,600 ইউনিটস। দেখেছো? আমরা কি সবাই 1 নম্বর রিকোয়ারমেন্টটা বুঝতে পেরেছি কিভাবে করলাম অঙ্কটা? সহজই না? জি স্যার, আচ্ছা। আচ্ছা, এবার 2 নম্বরে কি বলছে দেখো মনোযোগ দিয়ে। আমি সবসময় বলেছি ওনারা যখনই কোনো রিকোয়ারমেন্ট বলবে সেখানে যদি কোনো ডাটা ওনারা চেঞ্জ করে, আমরা সবার আগে সেই ডাটা নিয়ে অ্যানালাইসিস করব যে কি করা যায়। সেই ডাটাগুলো পাল্টাই নিয়ে যদি আরো কোনো ডাটা তৈরি করা যায় সেটা করে নিয়ে এবার আমি ওনাদের প্রশ্নের জবাব দিব। দেখো ওনারা বলেছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট মাস্ট বি সোল্ড, তার মানে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট বের করতে বলছে। The requirement determine the number of unit that must be sold, কত ইউনিট মাল আমাদেরকে অবশ্যই বিক্রয় করতে হবে টু প্রডিউস এ 18,000 টাকা প্রফিট। তাহলে আশরাফ, এই 18,000 টাকা প্রফিটকে আমরা টার্গেট প্রফিট বলবো না? আমি জি কিন্তু টার্গেট প্রফিট দিয়ে অঙ্ক তোমাকে শিখিয়েছি। আবার একটা কথা বলছে এট এ 40 টাকা পার ইউনিট সেলস প্রাইস। এখানে কিন্তু সেলিং প্রাইসটা ওনারা চেঞ্জ করে দিচ্ছে। আবার প্রশ্ন যেটা করেছে এবার রিকোয়ার্ড সেলস ফর টার্গেট প্রফিট বের করতে বলছে, কিন্তু বিক্রয় মূল্যটা ওনারা চেঞ্জ করে দিয়েছে। আর খেয়াল করো ওনারা কিন্তু রিকোয়ার্ড সেলস ফর টার্গেট প্রফিট বের করতে বলছে। ডিটারমাইন দ্য নাম্বার অফ ইউনিট দ্যাট মাস্ট বি সোল্ড, তার মানে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট বের করতে বলছে। দেখছো? তবে এইটা বের করার জন্য ওনারা আমাদের কাছে কিন্তু বিক্রয় মূল্যটা চেঞ্জ করে দিয়েছে 40 টাকা, আর একটা টার্গেট প্রফিট দিয়ে দিয়েছে 18,000 টাকা। এই প্রশ্নের জবাবও আমরা দিতে পারবো। আশরাফ খান একটু মনোযোগ দিয়ে দেখো আমরা কিভাবে রিকোয়ারমেন্ট 2 এর ডাটাটা রেডি করছি। আমরা রিকোয়ারমেন্ট 2 এর জবাবটা দেওয়ার জন্য রিকোয়ারমেন্ট 2 এ ওনারা আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে সেই ইনফরমেশনটার মধ্যে প্রথমে সেলস দেওয়া ছিল 40 টাকা। তাই আমরা আগে ডাটাটা তুলে নিই। হিয়ার সেলিং প্রাইস পার ইউনিট সমান সমান টাকা 40। আমাদের সেলিং প্রাইস পার ইউনিটটা 40 টাকা চলে এসেছে। যেহেতু সেলিং প্রাইস পার ইউনিটটা 40 টাকা আসছে, তাহলে আমরা সিএম পার ইউনিটটাও বের করে ফেলতে পারি, কারণ আমাদের কিন্তু রিকোয়ার্ড সেলস ইন ইউনিট বের করতে বলছে। রিকোয়ার্ড সেলস ইন ইউনিট বের করতে বলছে। তাহলে আমরা এখন বের করব সিএম পার ইউনিট। সিএম পার ইউনিট সমান সমান আমাদের সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা মাইনাস আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 26 টাকা। তাহলে 40 টাকা থেকে 26 টাকা বাদ দিলে কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসছে 14 টাকা।
তাহলে আমাদের সিএম পার ইউনিটটা কিন্তু এখানে 14 টাকা বের হয়ে আসে। দেখেছো, ওনারা আমাদের আরেকটা ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে টার্গেট প্রফিট। ওনারা টার্গেট প্রফিটে 18,000 টাকা দিয়ে দিয়েছে। আমরা টার্গেট প্রফিটটাকে সাধারণত টিপি দ্বারা প্রকাশ করি, আর এটা সমান দেওয়া আছে আমাদের 18,000 টাকা। ওনারা এই ইনফরমেশন গুলো রিক্রুটমেন্ট 2 তে দিয়ে আমাদেরকে বলেছে যে তুমি রিকোয়ার্ড সেলস ইন ইউনিট বের করো। আর আমরা রিকোয়ার্ড সেলস ইন ইউনিটে কোন সূত্র ব্যবহার করি তোমরা জানো? রিকোয়ার্ড সেলস ইউনিট আর ব্রেক ইভেনের সূত্র একই। রিকোয়ার্ড সেলস ইন ইউনিট আর ব্রেক ইভেনের সূত্র কিন্তু একই। আমরা সূত্রটা লিখে দিলাম, we know required sales in unit সমান সমান, দেখো ফিক্সড কস্টের সঙ্গে আমরা খালি টার্গেট প্রফিটটা যোগ করব। এই সূত্রটা মনে আছে তো তোমাদের? ফিক্সড কস্টের সঙ্গে আমরা খালি টার্গেট প্রফিটটা যোগ করব। আর নিচে আগে যেমন সিএম পার ইউনিট ছিল, এখনো সিএম পার ইউনিট। তার মানে আসলে তুমি খেয়াল করো, রিকোয়ার্ড সেলস ইন ইউনিট বের করতে হলে আমাদের যদি টার্গেট প্রফিট দেওয়া থাকে, একদম ব্রেক ইভেনের সূত্রটাই লিখতে হয়, শুধুমাত্র ফিক্সড কস্টের সঙ্গে টার্গেট প্রফিটটা যুক্ত করতে হয়, তাই না? সময় আমরা শুধু ফিক্সড কস্টটা নেই, আর রিকোয়ার্ড সেলসটা বের করার সময় আমরা ফিক্সড কস্টের সঙ্গে টার্গেট প্রফিটটা যোগ করি, প্লাস টার্গেট প্রফিট। ওকে, শুধু টার্গেট প্রফিটটা আমরা প্লাস করি। এই জিনিসটা কিন্তু আগের রিকোয়ারমেন্ট গুলোতেও কিন্তু প্রত্যেকটা রিকোয়ারমেন্টে ছিল এই টার্গেট প্রফিট দিয়ে অঙ্ক। এবার দেখো আমাদের এই অঙ্কে ফিক্সড কস্ট ছিল 45,000, ফিক্সড কস্ট ছিল 45,000 টাকা, আর আমাদের টার্গেট প্রফিটটা ছিল 18,000 টাকা। আমাদের টার্গেট প্রফিটটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 18,000 টাকা। আর আমাদের নতুন সিএম পার ইউনিট আমরা বের করেছিলাম এই যে কিছুক্ষণ আগে 14 টাকা। নতুন সিএম পার ইউনিট আমরা বের করেছিলাম 14। তাহলে দেখো আমাদের পরের লাইনে দেখো 45 আর 18 যোগ করলে আমাদের মোট যোগফলটা চলে আসে 63,000 নাকি? 63,000। তাহলে আমাদের মোট অ্যামাউন্টটা চলে আসে 63,000। আর যদি 63,000 কে 14 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা নতুন রিকোয়ার্ড সেলস ইন ইউনিটটা পেয়ে যাব। কত হয় আমাদের ইউনিটটা? 4,500। 4,400। 500। 4,500 ইউনিট। যদি 4,500 ইউনিট মাল বিক্রি করা হয় তাহলে আমাদের 18,000 টাকা লাভ হবে। দেখো আমাদের অ্যানসার কিন্তু 2 নম্বর রিকোয়ারমেন্টের অ্যানসার কিন্তু আমাদের বের হয়ে গেল। দেখো আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টের অ্যানসার কিন্তু এই যে বের করে ফেলছি। এই দেখো 4,500 2 নম্বর রিকোয়ারমেন্টের অ্যানসার দেওয়া আছে, দেখেছো? ওনারা আমাদেরকে প্রশ্ন করছে, ওনাদের ডাটা দেখে দেখে আমরা আমাদের সেই প্রশ্নের জবাব দিচ্ছি। এবার 3 নম্বরে কি প্রশ্ন করেছে একটু দেখি। দেখো ওনারা বলেছে ডিটারমাইন দ্য প্রাইস থেটা মাস্ট চার্জ। এই প্রাইস মানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, থেটা হচ্ছে প্রোডাক্টটার নাম, কোম্পানির নাম। অর্থাৎ কোম্পানি এই প্রোডাক্টের প্রাইস কত চার্জ করবে সেটা বলছে। ডিটারমাইন দ্য প্রাইস থেটা মাস্ট চার্জ, থেটা মানে কোম্পানির নাম। কোম্পানি কত টাকা বিক্রয় মূল্য অবশ্যই চার্জ করবে at a 5,000 ইউনিট সেলস লেভেল। যদি 5,000 ইউনিট মাল বিক্রয় হয় তাহলে কত টাকা তাদেরকে বিক্রয় করতে হবে in order to produce a profit equal to 20% of sales। দারুণ একটা প্রশ্ন। আর স্মৃতি তুমি এই 3 নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য তুমি একটা নোট তোমার খাতায় লিখে নাও, তাহলে আমার মনে হয় এটা তোমার জন্য সুবিধা হবে। তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগবে না। একটা নোট লিখে দিবা। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার লিখতেছি। হ্যাঁ, নোটটা হলো যদি কখনো সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলে
যদি কখনো সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলে তাহলে সেলিং প্রাইস পার ইউনিটকে এক্স ধরে ইকুয়েশনের মাধ্যমে মান নির্ণয় করা যায় বা করতে হয়। যদি কখনো সেলিং প্রাইস পার ইউনিট নির্ণয় করতে বলে তাহলে সেলিং প্রাইস পার ইউনিটকে এক্স ধরে ইকুয়েশন পদ্ধতি ব্যবহার করে তার নির্ণয় করতে হয়। যদি কখনো সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলে, এর আগেও কিন্তু একটা অঙ্কে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলেছিল, আর আমরা কিন্তু সেই সেলিং প্রাইস পার ইউনিটটা বের করেছিলাম সেলিং প্রাইস পার ইউনিটকে এক্স ধরে আমরা একটা ইকুয়েশন মেথড ব্যবহার করে আমরা কিন্তু সেলিং প্রাইস পার ইউনিটটাকে নির্ণয় করেছিলাম। সেই নোটটাই এখন আমি আবার লিখে দিলাম তোমাদেরকে যে এখন থেকে যদি কখনো কোনো অঙ্কে, যেমন 6 নম্বর অঙ্কটা যদি আমি তোমাদেরকে বাড়ি কাজ দেই, সেখানেও যদি তোমরা দেখতে পাও যে এখানে সেলিং প্রাইস পার ইউনিটটা বের করতে বলছে, তাহলে তোমরা মনে রাখবে সেলিং প্রাইস পার ইউনিটটাকে এক্স ধরে আমরা সমীকরণ পদ্ধতি ব্যবহার করে বা ইকুয়েশন পদ্ধতি ব্যবহার করে আমরা এই এক্স এর মান বা সেলিং প্রাইসের মানটা বের করব। তো এই হচ্ছে আমাদের নোট। এবার তুমি প্রশ্নটার দিকে একটু তাকায় দেখো কি বলছে। ডিটারমাইন দ্য প্রাইস, বিক্রয় মূল্য নির্ণয় করো, থেটা মাস চার্জ, এই থেটা কোম্পানিকে অবশ্যই ধরতে হবে এট এ 5000 ইউনিট সেলস লেভেল। 5000 ইউনিট সেলস লেভেলে যদি আমাদের 5000 ইউনিট মাল আমরা বিক্রি করতে পারি, তাহলে 5000 ইউনিট সেলস লেভেলে আমাদের থেটার বিক্রয় মূল্যটা কত ধরতে হবে in order to produce a profit equal to 20% of sales। তাহলে আমরা প্রফিট অর্জন করতে পারবো সেলসের 20%। এই কথাটা ওনারা বলেছে। তুমি এমন ভাবে সেলিং প্রাইস পার ইউনিটটা বের করো যে সেলিং প্রাইস পার ইউনিটে আমাদের প্রফিটটা হবে বিক্রয়ের 20%। তো এই ছিল আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। আর এখন আমরা সেই 3 নাম্বার রিকোয়ারমেন্টটা কিভাবে সলভ করব চলো দেখি। এবার 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা কিভাবে সলভ করব চলো দেখি। রিকোয়ারমেন্ট 10, আচ্ছা রিকোয়ারমেন্ট 3 এ ওনারা যে ইনফরমেশনটা আমাদেরকে দিয়েছে আগে সেটা একটু তুলে নেই। ওনারা কিন্তু একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা কি জানো? সেটা হচ্ছে ওনারা সেলস ইউনিটটা কিন্তু বলে দিয়েছে। সেলস ইউনিট সমান 5000, এটা কিন্তু ওনারা দিয়ে দিয়েছে। ওনারা কিন্তু বলে দিয়েছিল যে 5000 ইউনিট যদি আমরা মাল বিক্রয় করতে পারি, দেখো এটা বলে দিয়েছিল, খেয়াল করে দেখো এই যে ডিটারমাইন দ্য প্রাইস থেটা মাস্ট চার্জ এট এ 5000 ইউনিট সেলস লেভেল। তার মানে ওনারা কিন্তু আমাদেরকে 5000 ইউনিট সেলস লেভেলটা কিন্তু বলে দিয়েছিল। আচ্ছা, তো এই জন্য আমরা হেয়ার দিয়ে সেলস ইউনিট লিখলাম 5000। এবার আমরা ধরে নিলাম লেট সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট সমান x। আমরা ধরে নিলাম আমাদের সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে x। আচ্ছা, সেলিং প্রাইস পার ইউনিট যদি x হয় তাহলে টোটাল সেলস, তাহলে টোটাল সেলসটা কি 5000x হবে না আশরাফ? স্যার সেলিং প্রাইস জি পার ইউনিট যদি আমাদের x হয় আর আমরা তো মাল বিক্রি করব 5000 কি, তাহলে কি আমাদের টোটাল সেলসটা কি 5000x হবে না? 5000x 5000x। আর তাহলে আমাদের প্রফিটটা কত হবে? এই 5000x এর 20% নাকি? জি ওনারা বলেছেন আমাদের প্রফিটটা হবে 20% অফ 5000x। 5000x এর 20% হবে আমাদের প্রফিট। আচ্ছা, 5000 এর 20% করলে কত হয় দেখো? 5000x এর 20% 1000x। জি হাসান মাহমুদ, এই কথাটুকু কি বোঝা গেছে যেটা আমি করলাম এখানে? জি স্যার। ওনারা আমাদেরকে সেলস ইউনিট বলে দিয়েছিল যে আমরা 5000 ইউনিট মাল সেল করব। আমাদেরকে সেলিং প্রাইস পার ইউনিটটা বের করতে বলছে, আমি ওটাকে x ধরে নিছি। তাহলে আমাদের টোটাল সেলটা হবে 5000x।
আর প্রফিট ওনারা বলেছে সেলসের 20%। দেখো ওনারা বলেছিল আমাদের প্রফিটটা হবে সেলসের 20%। এই যে in order to produce a profit equal to 20% of sales। স্মৃতি দেখছো তুমি? ওনারা কিন্তু বলে দিয়েছিল যে আমাদের প্রফিটটা কিন্তু সেলসের 20% হবে। দেখছো? তো আমাদের টোটাল সেল যদি 5000x হয় তাহলে কি আমাদের প্রফিটটা ওই 5000x এর 20% হবে না? হ্যাঁ আচ্ছা, এবার তুমি সমীকরণ ব্যবহার করে x এর মান বের করবা। কিন্তু সমীকরণ বের করতে গেলে আমি এই কথাটা কি লিখতে পারি তুমি বলো তো? আমরা এই কথা লিখতে পারি কিনা? আমরা এই কথাটা বলতে পারি কিনা? টোটাল সেলস সমান সমান টোটাল কস্ট প্লাস প্রফিট। এই কথাটা কি লেখা যায়? স্মৃতি এই কথাটা কি লেখা জি। যায়? স্মৃতি আবার চিন্তা করবা না কি যে আপনি আবার এই সূত্রটা কবে লিখে দিলেন? বলো তো, তোমরা ছোট কাল থেকে সূত্র শিখে আসছো না যে বিক্রয় মানে হলো কষ্টের সঙ্গে প্রফিট যোগ করলেই তো বিক্রয় পাওয়া যায়, তাই না? ছোট কাল থেকে শিখে স্যার। আসছো না? মোট ব্যয়ের সঙ্গে প্রফিট যোগ করলে যে বিক্রয় পাওয়া যায়, এটা কি আমরা ছোট কাল থেকে শিখে আসছি না? যে টোটাল সেল সমান সমান কস্ট প্লাস প্রফিট। এটার জন্য তো কোনো সূত্র শেখা লাগে না, লাগে কি? না আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এখন আমাকে বলো, আমি মান পরে বসাবো, এবার টোটাল সেলস সমান সমান আমি যে টোটাল কস্ট লিখছি এখানে আমি এখন টোটাল ভেরিয়েবল কস্ট প্লাস টোটাল ফিক্সড কস্ট। এই টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট যোগ করলে না টোটাল কস্ট পাওয়া যায়? এই টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট যোগ করলে না টোটাল ভেরিয়েবল কস্ট পাওয়া যায়? জি। আর এর সঙ্গে হচ্ছে প্রফিট, আর এর সাথে হচ্ছে প্রফিট। স্মৃতি, আমি যদি এই লাইনটা লিখি তোমার কোনো আপত্তি আছে? এই লাইনটা আমি যদি লিখি কোনো আপত্তি আছে? নাই। না তাহলে চলো তো এবার আমি মানগুলো বসাবো। বলো আমাদের টোটাল সেলটা হচ্ছে 5000x, এটা আমাদের টোটাল সেল। এবার আমি টোটাল ভেরিয়েবল কস্ট লিখতে গিয়ে 5000 ইউনিটের সঙ্গে আমি যদি এখন 26 গুণ করি, স্মৃতি তোমার কোনো আপত্তি আছে? 5000 এর সঙ্গে 26 গুণ করলে তোমার কোনো আপত্তি আছে? না আর 45000 টাকা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। আমি আমার টোটাল কস্টটা যে লিখলাম, বলো তো তোমরা সবাইকে এই টোটাল কস্ট লেখাটা বুঝছো? 5000 ইউনিট মাল সেল হবে ওটা ওরা বলে দিয়েছিল। আর আমাদের ভেরিয়েবল কস্ট কিন্তু 26 টাকা করে ছিল, 45000 টাকা কিন্তু আমাদের ফিক্সড কস্ট ছিল। তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার। আর প্রফিটটা কিন্তু 1000x একটু আগে বের করেছি আমরা। দেখছো কত সহজে অঙ্কটা করা যায়? তাহলে আমরা এবার এখানে 5000x, এবার এই পাশ থেকে 1000x টা এদিকে টান দিয়ে নিয়ে আসো, মাইনাস 1000x টান দিয়ে এই পাশে নিয়ে আসো। আচ্ছা, এবারে দেখো তো এখানে 5000 এর সঙ্গে 26 গুণ করলে কত হয়? 5000 এর সঙ্গে 26 গুণ করলে কত হয়? 1,30,000। তার সঙ্গে 45000 যোগ করলে কত হয়? 1,75,000। তাহলে এদিকে লিখে দিলাম 1,75,000। এরপর দেখো তো 5000x থেকে 1000x বাদ দিলে এখন 4000x থাকে না? হ্যাঁ 4000x সমান সমান 1,75,000। তাহলে শুধু x মানে সেলিং প্রাইস সমান সমান, তাহলে সেলিং প্রাইস সমান সমান 4000 তাই না? কি শোন ভাই, হ্যাঁ 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 ওই ডাক্তার ওই যে আবু নাসর যিনি বসেন। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, সেই বলছে যে ওষুধ খারাপ ছিল। আমার তার তো মেডিসিনের উপর ধারণা আছে। আচ্ছা ও আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, তার মানে ওইটাই একমাত্র ডিফারেন্স। হ্যাঁ না ওইটাই ডিফারেন্স। আচ্ছা এখন তুমি তাড়াতাড়ি ওষুধটা আনা হয় কালকে থেকে শুরু করতে হবে। কালকে থেকে শুরু করতে হবে। না না ঠিক আছে। না এই করোনার সময় হ্যাঁ বাইরে বাইরে ঘোরা ওটা মুশকিল। খুব ভালো, খুব ভালো। আচ্ছা তাহলে আমাদের এখানে এবার এক্স এর মানটা বের করতে গেলে আমরা এই যে 1,75,000 আসছে, এই 1,75,000, এই 1,75,000 কে আমরা এখন এই 4,000 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। স্থিতি কত কত আসে স্থিতি জোরে বলো। 43.75। তার মানে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট হবে 43 টাকা 75 পয়সা। আমরা 43 টাকা 75 পয়সা করে মাল বিক্রয় করতে হবে। দেখো আমাদের এই যে অঙ্কটা আমরা করেছিলাম, এই যে দেখো 3 নম্বর রিকোয়ারমেন্টের অ্যানসারটা দেওয়া আছে 43 টাকা 75 পয়সা। আশরাফ তুমি কি এই রিকোয়ারমেন্টের এই 3 নম্বর রিকোয়ারমেন্টটাকে তুমি বুঝছো? জি স্যার মোটামুটি খেয়াল করো, প্র্যাকটিস করতে খেয়াল হবে। করো, তুমি আরেকবার খেয়াল করে দেখো যে ওনারা বলেছিল 5,000 মাল বিক্রয় করতে পারবো, আর সেলিং প্রাইসটা কত সেটা বের করতে বলছিল। আমরা সেলিং প্রাইসটা ধরলাম এক্স, আর বিক্রয় যদি 5,000 মাল করতে পারো তাহলে টোটাল সেল হবে 5,000 এক্স, আর ওনারা বলেছে প্রফিট হতে হবে 5,000 এক্স এর, মানে টোটাল সেলস এর 20%। তাহলে আমাদের প্রফিট হবে 5,000 এক্স এর 20% মানে 1,000 এক্স। তাহলে আমরা সেলস আর প্রফিটটা পেয়ে গেলাম, মাঝখানে বাকি থাকে টোটাল কস্ট। টোটাল কস্ট মানে কিন্তু ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট। তো ভেরিয়েবল কস্টটা কিন্তু পার ইউনিট 26 টাকা আমরা বের করছিলাম শুরুতেই, জি আর 5,000 মাল বিক্রয় করবে তো ওরা কিছুক্ষণ আগে বলে দিয়েছে। তাই আমরা 5,000 এর সঙ্গে 26 গুণ করে আমরা পেয়ে গেছি টোটাল ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট কখনো পরিবর্তন হয় না, শুরুতে 45,000 ছিল সেটাই বসে দিয়েছি। তাহলে আমরা টোটাল কস্টও পেয়ে গেলাম, প্রফিটও পেয়ে গেলাম, সেলসও পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র হচ্ছে টোটাল সেলস সমান টোটাল কস্ট প্লাস প্রফিট। এটা তো আমরা ছোটকাল থেকে জানি। সেই সূত্র অনুসরণ করেই কিন্তু আমরা সেলিং প্রাইস পার ইউনিট 43.75 বের করে ফেলেছি। দেখেছো? আর স্মৃতি তুমি খেয়াল করবা, যতগুলো অঙ্কের মধ্যে আমাদেরকে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলবে, ততগুলো অঙ্কের মধ্যে সমাধানটা কিন্তু আমরা এইভাবে সমীকরণ দিয়ে করব। যেভাবে এই যে সমীকরণটা করলাম, এর আগেও তাই করেছি, এখানেও আমরা তাই করব, এবং ভবিষ্যতে যদি কখনো সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলে আমরা এভাবেই করব। স্মৃতি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হাসান মাহমুদ, আশরাফ তোমরাও দেখো, আমি যে অঙ্কটা করলাম 5 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটার মতন অনেকটা অনেকটা এই অঙ্কটার মতন অঙ্ক হচ্ছে 6 নাম্বার অঙ্কটা। দেখো যদিও 5 নাম্বার অঙ্কটা কত সালের অঙ্ক সেটা টাইপিং এ আসে নাই, ভুলক্রমে লেখে নাই, ভুলক্রমে লেখে নাই, মানে এখানে সবকটা সালের অঙ্ক, একটাও সাল ছাড়া অঙ্ক না। তোমরা এখন সব বোর্ড প্র্যাকটিস করতেছো, সবই বোর্ড প্র্যাকটিস করতেছো। তো 5 নাম্বার অঙ্কটার মধ্যে তো আইটেম একটু কম ছিল। এবার দেখো যে অঙ্কটা আমি করছি এটা হচ্ছে তোমার 2015 সালের থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। দেখো এখানে ওনারা টোটাল সেল বলে দিছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল জন্মগতভাবে ভেরিয়েবল, ডাইরেক্ট লেবার জন্মগতভাবে ভেরিয়েবল, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বলছে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বলছে, ফিক্সড সেলিং এক্সপেন্স বলছে, ভেরিয়েবল সেলিং এক্সপেন্স বলছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে 40,000 টাকা। কিছু না বলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে তোমরা ফিক্সড ধরবা, কিছু না বলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাকে তোমরা ফিক্সড ধরবা। মনে রেখো, যদি কিছু না বলে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে সবসময় ফিক্সড ধরা হয়, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিন্তু ভেরিয়েবল হওয়া খুব কঠিন ব্যাপার। তাই যদি অঙ্কের নির্দেশনা না থাকে, এটা নোট করে নাও, 6 নম্বর অঙ্কের জন্য নোট করে নাও যে প্রশ্নের নির্দেশনা না থাকলে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে ফিক্সড কস্ট ধরতে হয়। প্রশ্নের নির্দেশনা না থাকলে